নেপালে এখন বড় ধরনের রাজনৈতিক সংকট চলছে। এই সংকট শুধু নেপালের জন্য নয়, বরং দক্ষিণ এশিয়া এবং বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। চীন, ভারত, পাকিস্তান এই দেশগুলো এখন নেপালের পরিস্থিতি খুব ভালোভাবে নজরদারি করছে। রোববার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি যুব প্রতিবাদকারীদের নিয়ে বিদ্রূপ করেন। তিনি বলেছিলেন যে তরুণরা প্রতিবাদ করছে, তারা নিজেদের জেন জেড বলে পরিচয় দিয়েছে এবং মনে করছে তারা যা চায় তা সহজেই পাবে। সোমবার পুলিশের গুলিতে ১৯ জন নিহত হয়, যা প্রতিবাদকারীদের আরও ক্ষুব্ধ করে তোলে। এর রেশ ধরে ৪৮ ঘণ্টার মধ্যে ওলি প্রধানমন্ত্রিত্ব হারান। মঙ্গলবার প্রতিবাদকারীরা সংসদ ভবন এবং রাজনৈতিক নেতাদের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে মারা যায় ৩১ জনের বেশি মানুষ। এখন প্রতিবাদকারীরা সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচন চাচ্ছে। এখন সেনাবাহিনী রাস্তায় নেমেছে এবং কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে। তবে এটি নতুন কিছু নয়। নেপালে ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক সহিংসতার ইতিহাস অনেক পুরনো। ১৯৯০ সালে দীর্ঘ আন্দোলনের পর নেপালে পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে যায় এবং পার্লামেন্টারি রাজনীতি শুরু হয়। এরপর ২০০৬ সালে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা ছেড়ে দেন এবং নেপাল গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। নেপাল চীন ও ভারতের মাঝখানে অবস্থিত। চীনের সঙ্গে নেপালের সম্পর্ক শক্তিশালী, আর ওলি সরকারও চীনের পক্ষে ছিল। এখন তার পতন নিয়ে প্রশ্ন উঠছে, পরবর্তী সরকার কেমন হবে? বিশেষজ্ঞরা বলছেন নেপালের পরবর্তী নেতা হয়তো এমন কেউ হবেন যাকে সেনাবাহিনী সমর্থন করবে এবং যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবেন না। তবে ভারত ও চীন উভয় দেশই তাদের স্বার্থ রক্ষা করতে চাইবে। নেপালের সংকট শুধু দেশটির জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া এবং বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। সবার চোখ এখন নেপালে। নেপালের এই রাজনৈতিক সংকট সবার জন্য একটি বড় সতর্কবার্তা। এখন দেখার বিষয় পরবর্তী দিনগুলোতে কি ঘটতে চলেছে। পতাকা সারথী, বাংলাদেশ।